নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। একটা নতুন দিনের নতুন সফর শুরু। আজ 2025 সালে 9 আগস্ট। আজকের গন্তব্য গেওখালি। এর আগের ভিডিওতে আপনারা আমার সাথে হলদিয়া ঘুরে এসেছেন। গেওখালির রাস্তাটা নন্দকুমার পর্যন্ত একই। সেখান থেকে আমরা বাঁক নেব গেওখালির দিকে। হলদিয়া সফরের ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকের এই যাত্রায় গাড়ি চালাচ্ছে আমার শ্যালক, আর তার পাশের সিটে বসে আছে শ্যালকের স্ত্রী। চলুন তাহলে আর দেরি না করে প্রকৃতির কোলে মিশে যাওয়ার জন্যে বেরিয়ে পড়ি। দেখতে থাকুন ভিডিওটা। বাড়ি থেকে ব্রেকফাস্ট সেরে বেরোয়নি, তাই খিদে পেয়ে গিয়েছিল। কোলাঘাট পৌঁছানোর আগেই রাস্তার পাশে নিহার সিং ধাবাতে ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্টে নিয়েছিলাম একটা করে আলু পরোটা, চানা মশলা আর টক দই। এই ব্রেকফাস্ট সারতে আমাদের খরচ পড়েছিল 480 টাকা। সেখান থেকে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। হলদিয়া ভ্রমণের ভিডিওতে যেমন জানিয়েছিলাম, এই ভিডিওতেও জানাচ্ছি যে নিবেদিতা সেতু ধরে নন্দকুমার যাওয়ার পথে মোট 3টি টোল গেট পড়ে। নন্দকুমারের পর হলদিয়া বা গেওখালি যাওয়ার পথে আর কোনো টোল গেট নেই। প্রথম টোল গেট রাজচন্দ্রপুর, টোল লাগবে 65 টাকা। দ্বিতীয় টোল গেট ধুলাগড়, সেখানে কেটে নেবে 135 টাকা। তৃতীয় টোল গেট সোনাপেট্টা, সেখানকার ট্যাক্স 115 টাকা। সব মিলিয়ে মোট টোল খরচ হয় 315 টাকা। কলকাতার দিক থেকে এসে নন্দকুমার চৌমাথার মোড়ে বাঁদিকের রাস্তা চলে গেছে মহিষাদল ও গেওখালির দিকে, ডান দিকের রাস্তা চলে গেছে কাঁথি ও দীঘার দিকে, আর সোজা রাস্তা চলে গেছে হলদিয়ার দিকে। এই তো আমরা নন্দকুমার মোড়ে এসে পৌঁছলাম। এখান থেকে আমরা বাঁ দিকে মোড় নেব। নন্দকুমারের পর থেকে রাস্তা হবে 2 ওয়ে ট্রাফিক। তবে নন্দকুমার মোড় থেকে বেশ কিছুটা পথ পর্যন্ত রাস্তার অবস্থা কিন্তু বেশ খারাপ। এই ভাঙাচোরা পথ পেরিয়ে নন্দকুমার মোড় থেকে কিছুটা এগোলেই রাস্তা দুভাগ হয়ে যাবে। আমাদের ডান দিকের রাস্তাটাই নিতে হবে। এই রাস্তা ধরে কিছুটা চলার পর আমরা একটা খাল পাবো। এই খালটাকে ওড়িশা ক্যানেল বলে, যার একদিকে হুগলি নদী আর অন্যদিকে হলদি নদীর সঙ্গে যুক্ত। এই খাল পেরোলাম, এরপরে একটা মোড় আসবে। সেই মোড় থেকে আমাদের বাঁ দিকের রাস্তা ধরে এগোতে হবে। বাঁ দিকের রাস্তা ধরে কিছুটা এগোলে আসবে সতীশ সামন্ত রেলওয়ে স্টেশন। এই হলো সতীশ সামন্ত রেলওয়ে স্টেশন। ট্রেনে করে গেওখালি আসতে হলে হাওড়া থেকে হলদিয়া লোকালে উঠতে হয়। গ্যালোপিং লোকালে সতীশ সামন্ত স্টেশনে পৌঁছতে সময় লাগে প্রায় 2.25 ঘন্টা, আর অন্য লোকালে সময় লাগে প্রায় 3.25 ঘন্টা। আমরা গেওখালিতে থাকবো হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ত্রিশ্রোতা গেস্ট হাউসে। সতীশ সামন্ত স্টেশন থেকে গেস্ট হাউসের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। যাওয়ার সেরা উপায় হলো স্টেশন থেকে টোটো করে বা বাসে
গেউখালী বাস স্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে টোটো করে গেস্ট হাউস। স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব 6 কিলোমিটার। টোটো চালকের কাছে জানতে পারলাম স্টেশন থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া জনপিছু 15 থেকে 20 টাকা, আর বাস স্ট্যান্ড থেকে গেস্ট হাউস পর্যন্ত টোটো ভাড়া জনপ্রতি 10 টাকা। গেউখালী বাস স্ট্যান্ড বলতে কিন্তু কোনো বড় বাস টার্মিনাল নয়। আগে এদিকেই রাস্তার পাশে বাসগুলো দাঁড়াতো, এখন একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দাঁড়ায়। এটা গেউখালী বাজার। এই বাজার পেরিয়ে একটু এগোলেই বাঁ দিকে চোখে পড়ল হুগলি আর রূপনারায়ণ নদীর মিলনস্থল। অপরূপ মোহনা, যেন দুটি নদী আপন স্রোতে বহমান থেকেও এখানে এসে অপরের বুকে মিশে গেছে, ঠিক যেমন দুটি হৃদয় মিলেমিশে একাকার হয়ে যায়। নীল আকাশের নিচে জলরাশির অসীম বিস্তার, ঢেউয়ের খেলা থেকে দৃষ্টি ফেরানো দায়, তাই না? বাঁদিকে নদী ধরে কিছুটা এগোলেই আমাদের ত্রিশ্রোতা গেস্ট হাউস। ওই রাস্তার ডান দিকে দেখতে পাচ্ছি ত্রিশ্রোতা গেস্ট হাউস। এই এসে পৌঁছলাম গেস্ট হাউসে। প্রথমে ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস, আর তারপরেই ত্রিশ্রোতা গেস্ট হাউস। ওই বিল্ডিংটা ত্রিশ্রোতা গেস্ট হাউস। আমাদের স্বাগত জানাচ্ছে। বাড়ি থেকে ত্রিশ্রোতা গেস্ট হাউসের দূরত্ব 118 কিলোমিটার। পথে ব্রেকফাস্টের সময় মিলিয়ে আমাদের লাগলো প্রায় 3 ঘন্টা। গেস্ট হাউসের গেট দিয়ে ঢুকেই চোখে পড়ল একটা ছোট্ট রিসেপশন ডেস্ক। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মোট 3টি রুম, 101, 102, 103। প্রতিটা রুমের ভাড়া 2000 টাকা। আমরা বুক করেছিলাম 102 আর 103 নম্বর রুম। চলুন আগে আপনাদের ঘুরিয়ে দেখাই 102 নম্বর রুমের ভেতরটা। রুমের আয়তন খুব একটা বড় না হলেও ভেতরে রয়েছে প্রয়োজনীয় সব সুবিধা। সুবিন্যস্ত বিছানা, এসি, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, একটা ওয়ার্ড্রোব, আর প্রতিটি রুমের সঙ্গেই রয়েছে নদীমুখী একটা আলাদা ব্যালকনি।
বাথরুমটাও তুলনামূলকভাবে ছোট হলেও ব্যবহারের উপযোগী। আমরা ফার্স্ট বা সেকেন্ড ফ্লোরে রুম পাইনি। ফার্স্ট ফ্লোরে রয়েছে 4টা রুম। এর মধ্যে 201, 202, 203 নম্বর রুমের ভাড়া 2200 টাকা, আর 204 নম্বর রুমের ভাড়া 2500 টাকা। সেকেন্ড ফ্লোরেও রয়েছে 4টে রুম। 301, 302, 303 নম্বর রুমের ভাড়া 2200 টাকা, আর 304 নম্বর রুমের ভাড়া 2500 টাকা। রুম বুকিং কিন্তু অনলাইনেই করতে হয়, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। চলুন একেবারে ছাদে যাওয়া যাক। বাহ, গেস্ট হাউসের ছাদে উঠে তো একেবারে অন্যরকম অনুভূতি। সামনে বিস্তীর্ণ নদী, জলরাশির ঝিকিমিকি, দূরে ভেসে চলা নৌকা, সব মিলিয়ে যেন এক অপূর্ব ছবির মতো দৃশ্য। গেস্ট হাউসের ত্রিবেণী সঙ্গম আর ত্রিশ্রোতা দুটো বিল্ডিংয়ের ছাদেই সোলার প্যানেল বসানো আছে, যা পরিবেশ বান্ধব উদ্যোগ হিসেবে সত্যিই প্রশংসনীয়। ত্রিবেণী সঙ্গম বিল্ডিংয়ে রয়েছে এয়ার কন্ডিশন ডাইনিং রুম। আজ শনিবার, তাই দুপুরের খাবারে আমরা নিলাম দুজনের জন্য ভেজ মিল আর দুজনের জন্য ভেটকি মাছ দিয়ে মিল। দামও মোটামুটি সাশ্রয়ী। ভেটকি মাছের থালি 230 টাকা আর ভেজ থালি 100 টাকা। এবার দেখা যাক ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসের থাকার খরচ। বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। নদীর ধারে যাওয়ার আগে আমরা গেস্ট হাউসের পেছনের দিকটা ঘুরে দেখতে পারি। এখানে সুবিশাল এলাকা জুড়ে তৈরি হয়েছে এই গেস্ট হাউস। বেশ কিছু গাছপালা আর একটা বড় পুকুর, যা এই জায়গাটার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে ভবিষ্যতে হয়তো আরো গাছ লাগিয়ে সবুজের সমারোহে সাজিয়ে তোলা হবে এই চত্বর। দেখুন, পুকুরের অন্য পারে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে অতিথিদের থাকার জন্য 4টে টেন্ট। এই টেন্টগুলোতে থাকার জন্য ভাড়া দিতে হয় 1680 টাকা। এখানে বেশ কিছু শাকসবজির চাষও করা হয়েছে দেখছি। পুঁইশাকের ঝাড়, বেগুন, আর এদিকে এটা ঢেঁড়সের গাছ। সত্যি বলতে শহুরে জীবনের একঘেয়েমি থেকে দূরে প্রকৃতির মাঝে এমন একটা জায়গা খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। বিকেলে
বেরোলাম নদীর পাড় ধরে রাস্তার আশেপাশে এলাকা ঘুরে দেখার জন্য। গেস্ট হাউসের গেটের সামনেই চোখে পড়ল নদীর জল টেনে শোধনের মেশিন ঘর। গেস্ট হাউসের সামনে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একদিকে দেখছিলাম বিস্তৃত নদীর জল আর অন্যদিকে শান্ত গ্রাম্য বসতি। জানলাম এই রাস্তাটা কুকড়াহাটি পর্যন্ত চলে গেছে। মাঝে মাঝে চোখে পড়ছে দুই একটা মুদি দোকান, চা বিস্কুটের আড্ডাখানা আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ছোট দোকান। কোথাও নদীর ধারে বসে আড্ডা দিচ্ছেন গ্রামের বউ মেয়েরা। নদীতে ভাটা পড়ায় ছোটদের খেলাধুলার সুযোগ এসে গেছে, ছুটে ছুটে খেলছে তারা। কি অপূর্ব দৃশ্য, তাই না? হুগলি আর রূপনারায়ণ নদীর সঙ্গম স্থলের কাছে এসে দাঁড়ালাম। এবার ম্যাপে চোখ বুলিয়ে একটা মজার ব্যাপার লক্ষ্য করুন। এখানে হচ্ছে নূরপুর আর এখানে গাদিয়ারা, আর আমি দাঁড়িয়ে আছি এখানে গেউখালিতে। এদিক থেকে রূপনারায়ণ নদী এসেছে আর এদিক থেকে এসেছে হুগলি নদী। দুটো নদী এখানে মিশেছে, তারপর একসঙ্গে সোজা গিয়ে পড়েছে সাগরে। আরও একটা মজার ব্যাপার হলো, নূরপুর দক্ষিণ 24 পরগনা জেলায়, গাদিয়ারা হাওড়া জেলায়, আর আমি আছি পূর্ব মেদিনীপুর জেলায়। এক জায়গা থেকে তিনটে জেলা দেখা বেশ মজার ব্যাপার, তাই না? ফেরার পথে ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। চাঁদের আলোয় রাস্তা হালকা আলোকিত, আর মাঝে মাঝে রাস্তার পাশের দোকানের উজ্জ্বল আলো। নদীর জলে চাঁদের প্রতিফলন আর নদীর ওপারের বৈদ্যুতিক বাতির ঝলকানি, এ দৃশ্য যেন মনকে অন্য এক জগতে নিয়ে যায়। চারিদিকে শান্ত গ্রাম্য পরিবেশে ঘেরা এই গেস্ট হাউস। দিন শেষ হতেই সন্ধ্যার আধার নামলে গেস্ট হাউস চত্বর ভরে ওঠে বৈদ্যুতিক আলোর ঝলকানিতে, যেন গ্রাম বাংলার মাঝে এক ঝলমলে আলোর প্রাসাদ। সন্ধ্যায় চায়ের সঙ্গে ছিল পনির পকোড়া আর ভেজ পকোড়া। রাতের খাবারে অর্ডার অনুযায়ী পরিবেশন করা হয়েছিল রুটি, মিক্সড ভেজ, ভেজ চাউমিন আর ভেজ মাঞ্চুরিয়ান। সব আইটেমের স্বাদ মোটামুটি ভালোই বলা যায়। সকালের শান্ত নদীর বুকে চলাচল করছে কিছু মালবাহী জাহাজ। নীরবতাকে ভেঙে দিচ্ছে তাদের ইঞ্জিনের মৃদু শব্দ। ব্রেকফাস্টে ছিল পুরি সবজি, অমলেট আর তার সঙ্গে 1 কাপ গরম কফি। অনলাইনে রুম বুকিংয়ের পর যে ইনভয়েসটা আমরা পেয়েছিলাম তাতে চেক ইন সময় লেখা ছিল দুপুর 12টা আর চেক আউট সকাল 11:30। দুপুরের খাবার রাস্তায় কোথাও খাওয়ার পরিকল্পনা করেছিলাম আমরা, তাই ব্রেকফাস্ট সেরে ঠিক সময় মতো 11:30টার মধ্যেই গেস্ট হাউস ছেড়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা গেউখালি বাজারে। এই বাজারের ভেতর দিয়েই সরু গলিপথ ধরে পৌঁছতে হয় ফেরিঘাটে। চলুন একবার সেই ফেরিঘাটটা ঘুরে দেখা যাক। প্রথমবার গেউখালি বাজার থেকে লঞ্চ ঘাটে আসতে হলে স্থানীয় লোকজনদের জিজ্ঞেস করে রাস্তা চিনে নেওয়াই ভালো। অনেকগুলো সরু গলি পেরিয়ে অবশেষে দেখা মিলল আমাদের লঞ্চ ঘাটের। এটাই হলো গেউখালির ফেরিঘাট। এখান থেকে লঞ্চে করে নূরপুর ও গাদিয়ারা যাওয়া যায়। সকাল 6টার পর থেকে লঞ্চ চলাচল শুরু হয়ে যায়।
গেউখালী বাজার পেরিয়ে একটু এগোলেই গেউখালী বাস স্ট্যান্ড। এই দেখুন, এটাই হলো গেউখালী বাস স্ট্যান্ড। রাস্তায় চোখে পড়লো এক ডাবওয়ালা, গাড়ি থামিয়ে নেমে পড়লাম। কত করে দেবে? 45 করে দেবো। এটা ডাব জল আমি কেটে রেখে দেবো তোমাদেরকে, আমি হাতে ছাড়বো, ছেটে বেচবো বলেই কাটা। আচ্ছা আচ্ছা, কাটো কাটো কাটো, কটা কাটবো? 4টে কাটো। এটা 7টা আছে, এটা পুরোটা নিতে হবে। না 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 না, কেন? তাহলে অন্য জায়গা থেকে দাও। 7টা নিয়ে কি করবো বলো? আমরা তো খাবো, খেয়ে দিয়ে চলে যাবো। একবারে খুশি যাবে যাবে। আমরা এখন যাচ্ছি একটা ঐতিহাসিক স্থানে, মহিষাদল রাজবাড়ি। মহিষাদল রাজবাড়ি পৌঁছানোর ঠিক আগেই একটা ক্রসিংয়ে এসে আমরা সোজা না গিয়ে ভুল করে ডান দিক নিলাম। স্থানীয়দের জিজ্ঞেস করে আবার ফিরতে হলো সেই মোড়েই। আর এবার সঠিক পথ ধরে রাজবাড়ির দিকে এগোলাম। এবার এসে গেলাম মহিষাদল রাজবাড়ি। গেট দিয়ে ঢুকেই পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে থাকা, খাবার, রাজকীয় ব্যবস্থা রয়েছে। যারা আগে থেকেই গেস্ট রুম বুক করে আসেন তারা এই গেট পেরিয়ে ভেতরে চলে যেতে পারেন। অন্য দর্শনার্থীদের এই গেট দিয়ে ভেতরে ঢোকার অনুমতি নেই। গেটের পাশের বুকিং কাউন্টারে চোখে পড়ল কয়েকটি জরুরি নির্দেশিকা। রাজবাড়ির ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। সংগ্রহশালা ঘুরে দেখতে হলে প্রত্যেকের টিকিট লাগবে 20 টাকা। খোলা থাকে প্রতিদিন 10টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত। গেস্ট রুম বুকিংয়ের জন্যে যোগাযোগ নাম্বার। পার্কিং চার্জ 2 হুইলার 5 টাকা, টোটো অটো 10 টাকা, আর 4 হুইলার 20 টাকা। গাড়ি ছাড়া কলকাতা থেকে মহিষাদল রাজবাড়ি আসার সব থেকে ভালো উপায় হলো হাওড়া থেকে হলদিয়া লোকালে চেপে চলে আসুন সতীশ সামন্ত স্টেশনে। সেখান থেকে টোটো ধরে রাজবাড়ি, ভাড়া মাত্র জনপ্রতি 20 টাকা। এখন আমরা দাঁড়িয়ে আছি মহিষাদল রাজবাড়ির নতুন প্রাসাদের সামনে। সবুজ ঘাসে মোড়া বিশাল খোলা জায়গা। এখানে ছড়িয়ে আছে কিছু বসার জায়গা আর একখানা পুরনো কামান দেখতে পাচ্ছি, যেন ইতিহাসের নীরব প্রহরী। এই নতুন প্রাসাদ, যা ফুলবাগ প্রাসাদ নামেও পরিচিত, তৈরি হয় প্রায় 1934 সালের দিকে। এখন এটিই মহিষাদল রাজবাড়ি নামে পরিচিত, যা 100 বছরের ইতিহাস বুকে নিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রাসাদের ভেতরেই রয়েছে এক সমৃদ্ধ সংগ্রহশালা। আছে রাজ পরিবারের ব্যবহৃত অগণিত ঐতিহাসিক জিনিসপত্র, যেমন শিকারের অস্ত্রশস্ত্র, রাজকীয় পোশাক, প্রাচীন আসবাবপত্র, পেইন্টিং, বাদ্যযন্ত্র, সব মিলিয়ে যেন এক জীবন্ত ইতিহাসের ভাণ্ডার। সংগ্রহশালার গেটে স্পষ্ট করে লেখা, ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। সংগ্রহশালার গেটে যেন শতবর্ষের পুরনো কামান দাঁড়িয়ে অতিথিদের স্বাগত জানাচ্ছে। মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন জনার্দন উপাধ্যায়। সেই সময়ের রাজা কল্যাণ রায়চৌধুরীর কাছ থেকে মহিষাদলের রাজত্ব কিনে তিনি নতুন রাজবংশের সূচনা করেন। ভেতরে দেয়ালে টাঙানো আছে রাজ পরিবারের ফ্যামিলি ট্রি এবং আরও কিছু ঐতিহাসিক তথ্য। এই রাজবংশের ইতিহাসে একটি বিষয় বিশেষভাবে চোখে পড়ে। মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন জনার্দন উপাধ্যায়।
জনার্দন উপাধ্যায়ের পঞ্চম পুরুষ আনন্দলাল উপাধ্যায়ের কোনো পুত্র সন্তান ছিল না। এরপর রাজত্বের দায়িত্ব নেন আনন্দলালের স্ত্রী রানী জানকী দেবী। তার জামাই ছক্কন প্রসাদ গর্গের ছেলে গুরুপ্রসাদ গর্গ পরবর্তী রাজা হন। এখান থেকে গর্গ রাজবংশের সূচনা। এই মহিষাদল রাজবাড়ি শুধু ইতিহাসের সাক্ষী নয়, বরং সিনেমা প্রেমীদের কাছেও এক পরিচিত নাম। এখানে শুটিং হয়েছে বহু জনপ্রিয় সিনেমার। সংগ্রহশালায় রয়েছে 6টি বিশেষ কক্ষ: দরবার কক্ষ, শিকার কক্ষ, অস্ত্র কক্ষ, বিশ্রাম কক্ষ, বিনোদন কক্ষ আর পুস্তক কক্ষ। তবে দুঃখের বিষয়, সংগ্রহশালার ভেতরের ভিডিও করা নিষেধ, তাই আপনাদের ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না। এখন আমরা মহিষাদলের পুরনো রাজবাড়ি আর প্রাচীন গোপালজিউ মন্দির দেখতে চললাম। প্রচণ্ড গরমে গলা যেন শুকিয়ে কাঠ, আর তখনই চোখে পড়লো আইসক্রিমওয়ালা। 20 টাকা পিস ধরে আইসক্রিম কিনে মুখে দিয়ে হাঁটতে লাগলাম ধীরে ধীরে। আবার সবুজ গাছপালার আড়াল পেরিয়ে পুকুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় 5 মিনিট পরে এসে পৌঁছলাম আমরা মহিষাদলের ঐতিহ্যবাহী গোপালজিউ মন্দিরের সামনে। এই মন্দিরের ইতিহাস জড়িয়ে আছে মহিষাদলের বিখ্যাত রানী জানকী দেবীর নামের সঙ্গে। 1774 সালে তার উদ্যোগেই গড়ে ওঠে এই অপূর্ব মন্দির। তবে দুর্ভাগ্য, এখন দুপুর 12টা পেরিয়ে গেছে, তাই মূল মন্দিরের দরজা বন্ধ। মন্দিরের শোভা, এর গাম্ভীর্য মনকে ছুঁয়ে যায়। গোপালজিউ মন্দির মহিষাদল রাজবাড়ির অন্যতম প্রধান উৎসব রথযাত্রার কেন্দ্রস্থল। 1776 সাল থেকে এখানকার রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে, যা আজও বাংলার অন্যতম ঐতিহ্যবাহী রথযাত্রা হিসেবে পরিচিত। এই প্রাঙ্গণে দাঁড়ালেই মনে হয় আমরা যেন সময়ের স্রোত পেরিয়ে পৌঁছে গেছি ইতিহাসের মাঝে। এবার আমরা এগিয়ে চললাম পুরনো রাজবাড়ির পথে। এটাই সেই রাজবাড়ি যা একসময় ছিল মহিষাদল রাজ পরিবারের মূল বাসস্থান। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি নীরবে সাক্ষী থেকেছে বহু ঐতিহাসিক ঘটনার। আজ যদিও জীর্ণ, তবুও গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সময় আর ইতিহাসের স্মৃতিচিহ্ন হয়ে। সম্প্রতি এই পুরনো রাজবাড়িটার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরানো রাজবাড়ি ঘুরে দেখার পর আমরা কলকাতার পথে রওনা দিলাম। কোলাঘাটের বিখ্যাত শের-ই পাঞ্জাব হোটেলে খাওয়ার জন্য গাড়ি থামালাম, কিন্তু এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল অন্যরকম এক অভিজ্ঞতা। খাওয়ার টেবিল বুক করতে টেবিল পেতে কেটে গেল প্রায় 45 মিনিট। তারপর খাবার সার্ভ হতে লেগে গেল আরও প্রায় 20 মিনিট। হয়তো আজ রবিবার, তাই এত ভিড় আর এত দেরি।
এটা চিকেন, এটা মটন, ইলিশ। খাওয়া শেষ করে এবার বাড়ি ফেরার পালা। এইভাবেই শেষ হলো আমাদের গেউখালী ভ্রমণ। আবার দেখা হবে নতুন এক ভ্রমণ কাহিনীতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।